তাহলে আজকে আমরা করণ কারকের আলোচনাটা করব। বিস্তারিত আলোচনা হবে, তবে আজ যেহেতু এটা রিপিট ক্লাস তাই কোনো ডাউট ক্লিয়ারিং আমি যাচ্ছি না। তোমাদের ডাউট থাকলে ডাউট ক্লিয়ারিং গ্রুপে বলবে। যদি প্রিভিয়াস কোনো ডাউট থাকে কর্মকারক বা কর্তৃকারকের উপর, সেটাও তোমরা ডাউট ক্লিয়ারিং গ্রুপে জানাতে পারো। আজকে আমি শুধুমাত্র করণ কারকটা পুরোটা পড়িয়ে ক্লাসটা শেষ করে দেবো, ঠিক আছে? করণ কারক এটি আমাদের 3 নম্বর কারক। সংস্কৃত ব্যাকরণে করণে তৃতীয়া বিভক্তি হয়। করণে তৃতীয়া। আর করণ ক্রিযুক্ত অন বা অনট, এটা হচ্ছে ব্যুৎপত্তি। করণের কাজ হচ্ছে কর্তাকে ক্রিয়া সম্পাদনে সাহায্য করা বা প্রাণিত করা, অনুপ্রাণিত করা। অর্থাৎ করণ ক্রিয়ার সহায়ক হতে পারে, ক্রিয়ার হেতু হতে পারে, ক্রিয়ার সম্পাদনের উপায় হতে পারে। বিভিন্নভাবে করণ হতে পারে। আমরা দেখব কি কি ভাবে করণ হতে পারে এবং তার প্রত্যেকটি শ্রেণী বিভাগ। যে কোনো কারককে ভালোভাবে শিখতে গেলে সেই কারকের প্রতিটি শ্রেণী বিভাগ ভালো করে শিখতে হয়। শ্রেণী বিভাগ ঠিক মতো শিখে গেলে কারকটিকে চিনতে আমাদের আর অসুবিধা হয় না। তাহলে আমাদের কারকের ক্ষেত্রে শ্রেণী বিভাগেই ফোকাস করতে হয়। কারকের সংজ্ঞা, কারকের অন্যান্য কোনো বেসিক্সের জায়গাটা খুব একটা বড় নয়। কারক কাকে বলে এটা জানা থাকলে কারকের শ্রেণী বিভাগটা শিখলেই হয়ে যায়। যেমন ধরো করণ কারকে যদি সংজ্ঞা লিখতে বলে, তাহলে এর সংক্ষিপ্ত সংজ্ঞা লেখা কিন্তু সহজ নয়, কারণ করণ বহুভাবে হতে পারে। সবগুলোই তাহলে সংজ্ঞায় উল্লেখ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথম যে জায়গাটায় যাব, করণের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ভাগ, সেটা হচ্ছে যন্ত্রাত্মক করণ। যন্ত্রাত্মক করণ, যন্ত্রাত্মক করণ কোনটাকে বলবো? কোনো বস্তু যখন কর্তাকে যন্ত্ররূপে ক্রিয়া সম্পাদনে সাহায্য করে, তখন তাকে আমরা বলবো যন্ত্রাত্মক করণ। বস্তু মানে সেটা একটা কিছু ইন্দ্রিয়গ্রাহ্য পদার্থ হবে। যেমন কি কি বস্তু হতে পারে? একটা লাঠি বস্তু হতে পারে, একটা কলম বস্তু হতে পারে, একটা ঢিল বস্তু হতে পারে, তোমার হাত, পা, আঙ্গুল, চামচ বস্তু হতে পারে। জলও বস্তু হতে পারে, বাতাসও বস্তু হতে পারে। সবই বস্তু হতে পারে যেটা ইন্দ্রিয় গ্রাহ্য। তবে হ্যাঁ, ইন্দ্রিয় গ্রাহ্য মানে এমনটা নয় যে সেটাকে যেমন ধরো ঘ্রাণ, গন্ধ, ঘ্রাণটাও কিন্তু ইন্দ্রিয় গ্রাহ্য, কিন্তু ঘ্রাণকে আমরা কখনোই যন্ত্রাত্মক করণ হিসেবে ব্যবহার করতে পারবো না, কারণ সেটা যন্ত্ররূপে কাজ করতে পারবে না, তার কোনো যান্ত্রিক শক্তি নেই।
এমন বস্তু হতে হবে যার যন্ত্ররূপে কাজ করার ক্ষমতা থাকতে হবে, অর্থাৎ তার যান্ত্রিক ক্ষমতা থাকতে হবে। যান্ত্রিক ক্ষমতা বলতে বুঝতে পারছো তো? যেমন ধরো যান্ত্রিক ক্ষমতা কাকে বলে, অ্যাকচুয়ালি এটা পদার্থবিজ্ঞানের ব্যাপার, যদিও যান্ত্রিক শক্তিটা তোমরা যারা ফিজিক্যাল সায়েন্স ভালোভাবে পড়েছো দশম শ্রেণীতে বা নবম শ্রেণীতে, তাদের হয়তো মনে থাকতে পারে যান্ত্রিক শক্তি বলে একটা শক্তি আছে। সেই শক্তি যার মাধ্যমে ব্যবহার করা যাবে না, যার মাধ্যমে যান্ত্রিক শক্তি প্রয়োগ করা যাবে না, সে যন্ত্র হতে পারবে না। দেখো জল বাতাস এগুলো যন্ত্ররূপে কাজ করতে পারে, বাতাসকে চোখে দেখা যায় না, তবুও কিন্তু বাতাসের শক্তি আছে। বাতাস তোমার ঘরটাকে ভেঙে ফেলতে পারে। তুমি মুখের ফু দিয়ে একটা কাগজকে উড়িয়ে দিতে পারো, কিন্তু ঘ্রাণ দিয়ে তুমি বা আলো দিয়ে তুমি বা তাপ দিয়ে তুমি কোনো জিনিসকে সরিয়ে দিতে পারবে না, মুভ করাতে পারবে না। তাহলে বেসিক্যালি যন্ত্র সেটাই হবে যেটার কোনো একটা কিছুকে মুভ করানোর ক্ষমতা থাকবে, নড়ানোর ক্ষমতা থাকবে, যেটা দিয়ে। এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? এই ব্যাখ্যাটা কিন্তু আমি ইতিপূর্বে কোনো ক্লাসে দিইনি, আমার মাথায় আসেনি সেভাবে, কিন্তু এটাই সঠিক ব্যাখ্যা যন্ত্রাত্মককরণের। মানে শুধুমাত্র ইন্দ্রিয় গ্রাহ্য হলে হবে না, সেটাকে যন্ত্ররূপে কাজ করার ক্ষমতা থাকতে হবে তার, তবেই হবে যন্ত্রাত্মককরণ। আমি উদাহরণ দেবো কতগুলো। যেমন লাঠি দিয়ে সাপটাকে মারলাম, ঠিক আছে? লাঠি দিয়ে সাপটাকে মারলাম, লাঠি দিয়ে সাপ মারা উচিত নয় যদিও, লাঠি দিয়ে সাপ মারলাম। লাঠি দিয়ে সাপ কেউ মেরো না, সাপ মারা ভালো নয়, কারণ সাপ হচ্ছে আমাদের পরিবেশের পক্ষে উপকারী। কামড়ে দিলে যদিও বিপদ হতে পারে, সেটা আলাদা কথা, বিষাক্ত সাপের থেকে দূরে থাকলেই হলো। আচ্ছা, এই লাঠি তাহলে যন্ত্র। কিন্তু আমি যদি বলি টাকা দিয়ে কিনলাম, টাকা দিয়ে কিনলাম, টাকা কি তাহলে যন্ত্রাত্মক হবে? টাকা যন্ত্রাত্মককরণ হবে না। কেন হবে না? কারণ টাকাটাকে তুমি যন্ত্র হিসেবে ব্যবহার করনি, টাকা ইন্দ্রিয় গ্রাহ্য। হ্যাঁ, রেকর্ড হচ্ছে ক্লাসটা। টাকা ইন্দ্রিয় গ্রাহ্য। আমার কাছে রেকর্ডিং শো করছে, চিন্তার কোনো কারণ নেই, আশা করছি রেকর্ডিং ঠিকঠাকই হচ্ছে। দেখো, টাকা ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু হয়েও যন্ত্র নয়, তার কারণ টাকাকে আমরা যন্ত্ররূপে ব্যবহার করছি না। একটা ধরো 10 টাকার কয়েন, 10 টাকার কয়েন দিয়ে তুমি ধরে নাও 1 প্যাকেট বাদাম কিনলে। এই কয়েনটা এখানে কিন্তু যন্ত্ররূপে কাজ করলো না, কয়েনটা কাজ করলো একটা মাধ্যম রূপে, বিনিময়ের মাধ্যম রূপে, ঠিক আছে? তাহলে যন্ত্র নয় কেন? যন্ত্র কখন হবে? টাকাটা তো বস্তু। তুমি যদি এই টাকাটাকে ছুঁড়ে মারো, কারো দিকে টাকাটা ছুঁড়ে মারলে, ছুঁড়ে তুমি কাউকে আঘাত করলে, টাকা দিয়ে আঘাত করলে কাউকে, টাকার কয়েনটা দিয়ে, তখন টাকাটা তার যান্ত্রিক শক্তি, মানে তার যান্ত্রিক যে ক্ষমতা সেটা দেখালো, তার যান্ত্রিক ক্ষমতাটা তুমি ব্যবহার করলে, তার বস্তুটাকে তুমি ব্যবহার করলে। এতক্ষণ কিন্তু কেনাকাটার ব্যাপারে তুমি তার বস্তুটাকে ব্যবহার করনি, তার ভেতরে যে মূল্যটা আছে সেই মূল্যটাকে ব্যবহার করেছো। তাই টাকা দিয়ে কিনলাম, এটি যন্ত্রাত্মককরণ হবে না। তাহলে কি করণ হবে সেটা পরে আসছি। আচ্ছা, শরীরের অঙ্গ, হাত, পা, আঙ্গুল, কান, চোখ, এগুলোও কিন্তু যন্ত্র। চোখ দিয়ে দেখি আমরা, চোখ কিন্তু এখানে তার যান্ত্রিক ক্ষমতাটাই ব্যবহার করছে। যদিও এখানে যান্ত্রিক ক্ষমতাটা আমি যে পদার্থবিজ্ঞানের ব্যাখ্যা বললাম তাতে একটু আলাদা, কান দিয়ে শুনি এটাও একটু আলাদা, কিন্তু এরা তবুও, এদের মধ্যে কিছু যান্ত্রিক গুণ আছে, যে গুণের দ্বারা
এরা শব্দ বা আলোকে গ্রহণ করতে পারে, তাই এগুলোকে কিন্তু যন্ত্র বলতে হবে। আর হাত পা তো এগুলো অন্যান্য যন্ত্রের মতোই। তাহলে আশা করি যন্ত্রাত্মককরণটা তোমাদের কাছে মোটামুটি স্পষ্ট হয়েছে। কলম দিয়ে লিখি, ঠিক আছে, তারপর লাঠি তো বললাম। এই ধরনের যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে যন্ত্রাত্মককরণ। যন্ত্রাত্মককরণের পর 2 নম্বরে আসবে আমাদের উপায়াত্মককরণ। উপায়াত্মককরণ উপায়াত্মককরণ হচ্ছে যেখানে যন্ত্র নয়, যেখানে ইন্দ্রিয় গ্রাহ্য নয়, এমন একটা ব্যাপারকে আমরা ক্রিয়া সম্পাদনের জন্য ব্যবহার করব। যেমন ধরুন বুদ্ধি। তাহলে বিমূর্ত বিষয় যখন কর্তাকে ক্রিয়া সম্পাদনের উপায় রূপে সহায়তা করে, তখন সেটাকে আমরা বলবো উপায়াত্মককরণ। যেমন বুদ্ধি দিয়ে কাজটা করো, বুদ্ধি উপায়। যদি টাকা দিয়ে কিনলাম, টাকা কিন্তু উপায়, যেটা বললাম পরে বলবো। টাকা কিন্তু যন্ত্রাত্মককরণ হয়, উপায়াত্মককরণ হয়ে যাবে। কারণ টাকার মধ্যে আমরা যে বিমূর্ত গুণটা আছে, তার যে বিনিময় মূল্য আছে, সেই বিনিময় মূল্যটাকে আমরা ব্যবহার করেছি। ঠিক আছে, তাহলে উপায় বুঝতে পেরেছো? বুদ্ধি, ধৈর্য, কৌশলে কাজটা করতে হবে। এই যে কৌশল হবে উপায়াত্মককরণ। ঠিক আছে, 3 নম্বরে আমাদের করণ কারকের তৃতীয় ভাগ হচ্ছে হেতুবোধককরণ। হেতুবোধক, বা এটার আরেক নাম আছে হেত্যর্থক। হেতুযুক্ত অর্থক সন্ধি হয়ে হচ্ছে হেত্যর্থক। আরো আছে হেতুবাচক, বিভিন্ন নামে পরিচিত। কেউ কেউ বলে কারণাত্মককরণ। মনে রাখা সহজ, কারণে করণ, মনে রাখাটা সহজ। ক্রিয়া সম্পাদনের কারণকে হেতুবোধক করণ বলে। কর্তা যে হেতু ক্রিয়া সম্পাদন করে, যে কারণে ক্রিয়া সম্পাদন করে। যেমন লজ্জায় কিনে ফেললো, লজ্জায় কিনে ফেললো। জ্বরে কাঁপছে, জ্বরে কাঁপছে। দেখো, লজ্জা হচ্ছে কেঁদে ফেলার কারণ, জ্বর হচ্ছে কাঁপার কারণ। এইভাবে যখন ক্রিয়ার কারণ রূপে কোনো পদ কাজ করবে, বিশেষ্য বা সর্বনাম পদ, তখন সেটিকে আমরা বলবো হেতুবাচক বা হেতুবোধককরণ। স্লাইডটা একটু নামাবে না, এই সংজ্ঞাটা একটু। ঠিক আছে, নেক্সট 4 নম্বরে আমরা যাব। এটা একটুখানি কনফিউজিং যে 4 নাম্বার যে কারকটা বলবো করণের ভাগটা, সেটা হচ্ছে কালাত্মককরণ। কালাত্মককরণ, কাল মানে সময়। সময় কখন করণ হয়? আমরা জানি সময়ে অধিকরণ হয় সাধারণত, কিন্তু সময় কখনো কখনো করণও হতে পারে যদি কিছু পরিমাণ সময়কে ক্রিয়া সম্পাদনের সহায়ক রূপে আমরা ব্যবহার করি। ক্রিয়া সম্পাদনের জন্য খানিকটা সময়কে যদি আমরা ব্যবহার করি, যেমন 3 দিনে
বইটা পড়েছি, 3 দিনে বইটা পড়েছি, মানে 3 দিন সময় লেগেছে। 1 ঘন্টায় যেতে পারবো। 1 ঘন্টা সময়টা আমার যেতে লাগবে। এখানে কতটা সময় একটা কাজ করতে লাগছে? মিনিটে 50টা শব্দ টাইপ করতে পারি। মিনিটে 50টা শব্দ, মানে মিনিটটাকে আমি 50টা শব্দ টাইপ করার জন্য ব্যবহার করি। দশ দিনে 1/4 অংশ কাজ সম্পূর্ণ হয়। তোমরা অঙ্কের প্রশ্নে দেখেছো 10 দিনে 1/4 অংশ কাজ সম্পূর্ণ হয়। এই 10 দিনে ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? কতক্ষণ সময় লাগছে কোনো একটা কাজের পুরোটা বা কিছুটা করতে। 30 দিনে 1 মাস হয়। 30 দিনে 1 মাস হয়। এটাও হবে, এটাও করণের মধ্যে পড়ছে। 30 দিনের দ্বারা, 30 দিনের সমাহারে 30 দিন সময়ে 1 মাস হয়, এটা বলা যেতে পারে করণ। কালাত্মকের মধ্যেই এটা পড়বে যদিও, কিন্তু এটা এটা একটু কালাত্মকের থেকে একটু আলাদা, আমি আসছি পরে। অ্যাকচুয়ালি 30টা দিন হচ্ছে মাসের উপকরণ, উপাদান, বুঝতে পেরেছো তো? তাই এটাকে কিন্তু উপাদানবাচক করণের মধ্যেও ফেলা যেতে পারে। 5 নাম্বার আমরা যাব সমধাতুজকরণ। সমধাতুজকরণ একটু অন্য ধরনের, মানে এটা কিন্তু যন্ত্রাত্মককরণের মধ্যেও থাকতে পারে, যন্ত্রাত্মককরণের মধ্যেও সমধাতুজ থাকতে পারে। যেমন ঝাড়ু দিয়ে ঝাড়ছি, ঝাড়ু এখানে সমধাতুজ। সমধাতুজ মানে কি? সমধাতুজ, একই ধাতু থেকে জন্ম। তো একই ধাতু বলতে ক্রিয়া যে ধাতু থেকে আসবে, যে ঝাড়ছি ক্রিয়ার ধাতু হচ্ছে ঝাড় ধাতু। ঝাড়ু শব্দটা এসেছে কিন্তু ঝাড় ধাতু যুক্ত উপ্রত্যয়। তাহলে এখানে ঝাড় যুক্ত ছি বা ইতেছি, অ্যাকচুয়ালি ছি মানে ইতেছি, ছোট হয়ে গেছে। তাহলে ঝাড়ছি, ঝাড় যুক্ত ইতেছি, ঝাড় ধাতু থেকে ঝাড়ছি ক্রিয়া এসেছে। আবার ঝাড়ু শব্দটিও বা এই করণটিও ঝাড় ধাতু থেকে এসেছে, তাই একে বলছি সমধাতুজ, অর্থাৎ একই ধাতু থেকে জন্ম যাদের। আচ্ছা, কি বাঁধনে বেঁধেছ? বাঁধনে, বাঁধনে বেঁধেছ, বাঁধিয়াছ, বাঁধ যুক্ত ইয়াছ, বাঁধিয়াছ। বাঁধন, বাঁধ যুক্ত অন বা অনট। তাহলে এই যে বাঁধ যুক্ত অনট হবে না, অনই হবে, কারণ ওটা সংস্কৃত শব্দ নয়। সংস্কৃত হলে অনট হতো, বাংলায় হলে ক্ষেত্রে যেহেতু বাঁধ ধাতুটা বাংলা ধাতু, তাই অনট প্রত্যয় না হয় অন প্রত্যয় হবে। তাহলে বাঁধনে বেঁধেছ, বাঁধনে বেঁধেছ, ঠিক আছে। বেঁধেছ ক্রিয়া বাঁধ ধাতু, বাঁধনে বাঁধ ধাতু। এক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবে যে ক্রিয়াটি যেন এক্সাক্ট সেই ধাতু থেকেই আসে, ক্রিয়া এবং করণ, মানে একদম হুবহু সেই ধাতুটি হতে হবে। ধাতুর অর্থ যদি এক হয় তাতে কিন্তু হবে না। যেমন বন্ধনে বেঁধেছ বললে হবে না, বন্ধনে বন্ধ ধাতু সংস্কৃত হয়ে যাচ্ছে, আর বাঁধন বাঁধ ধাতু।
বেঁধেছ বাঁধ ধাতু আর বন্ধন বন্ধ ধাতু। তবে বলে দিই এক্ষেত্রে পরীক্ষায় পড়লে এগুলোকে সমধাতুজই করতে হবে। তোমরা জেনে রাখো যেটা কিন্তু সমধাতুজ এক্স্যাক্টলি নয়, ঠিক আছে? এটা জেনে রাখো। মানে দেখা গেল করণটা সংস্কৃত ধাতু থেকে এসেছে আর ক্রিয়াটা বাংলা ধাতু থেকে এসেছে, অথবা উল্টোটা হতে পারে, সেক্ষেত্রে কিন্তু সমধাতুজ হবে না। আচ্ছা, এবার 6 নম্বরে আমরা যাব। আরেকটা করণ, লক্ষণাত্মক করণ। লক্ষণাত্মক করণ, এই লক্ষণাত্মক করণ প্রসঙ্গে একটা কথা বলে দিই। সংস্কৃত ব্যাকরণে লক্ষণের তৃতীয়া বিভক্তি হয়, করণ কারক কিন্তু হয় না, ওগুলিকে অকারকে বিভক্তি বলে সংস্কৃত ব্যাকরণে। কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায় ওইসব ক্ষেত্রগুলিকে যেগুলিতে সংস্কৃতে অকারকের তৃতীয়া হয় সেগুলিকে বাংলায় করণ কারকের অন্তর্ভুক্ত করেছেন। উনি সচেতনভাবেই করেছেন, এমন নয় যে উনি এটা জানতেন না। সংস্কৃতের লক্ষণটাকে কারক বলে না, শুধুমাত্র মানে তৃতীয়া বিভক্তিই হয়। প্রথমে বলেছি তোমাদের যে করণ কারকের তৃতীয়া বিভক্তি হয়। সুনীতি কুমার এগুলো সচেতনভাবে করেছিলেন, কারণ ক্রিয়ার সঙ্গে অন্যই যদি কারক হয় তাহলে লক্ষণের সঙ্গে ক্রিয়ার সরাসরি সম্পর্ক থাকে। যেমন টাক দেখে নিধুকে চিনেছি, টাক দেখে নিধুকে চিনেছি, বা টাক দিয়ে। টাক দেখে বললে কেমন হচ্ছে? টাক দিয়ে, টাক দিয়েই নিধুকে চিনেছি। শিকারি বেড়াল, শিকারি বেড়াল গুফে চেনা যায়। শিকারি বেড়াল গুফে চেনা যায়। কলমে কায়স্থ চিনি, কলমে, গুফে, টাক দিয়ে। আচ্ছা বলো, কলমের সঙ্গে চেনার কি সম্পর্ক সরাসরি নয়? একদম সরাসরি সম্পর্ক। গোঁফে চেনা যায়, গোঁফ দিয়ে চেনা যায়, চেনা যায় যদি ক্রিয়া হয়, গোঁফের সঙ্গে তার কি সরাসরি সম্পর্ক নেই? নিঃসন্দেহে আছে। যদি সংস্কৃত ব্যাকরণে গোঁফে কারক না হয় তাহলে ক্রিয়ান্বয়ী কারকমও নয়, তাই না? সুতরাং পাণিনি 2500 বছর আগে কি বলে গেছেন আমাদের আজও সেখানে পড়ে থাকতে হবে, এই ধারণাটির মধ্যেই ভুল আছে। এটি মারাত্মক ভুল ধারণা, এবং এই ধারণাই ভাষাকে মৃত্যুর দিকে নিয়ে যায়, যে কারণে সংস্কৃত ভাষা একসময় মৃত হয়ে যায়। কঠোর ব্যাকরণের বিধি এবং তার স্থির, তার কোনো বিবর্তন ঘটেনি। পাণিনি যা বলে গেছেন সেই শব্দটিকে বা সেই কথাটিকে ধ্রুব বাক্য ধরে নিয়ে একদম স্থির একটা ব্যাকরণের চর্চা চলতে থাকলো, ভাষাটি লুপ্ত হলো। যাই হোক, আমাদের ব্যাকরণ আলোচনার সময় যুক্তি দিয়ে আলোচনা করতে হবে। ব্যাকরণের বিবর্তন ঘটবে, বিভিন্ন পণ্ডিত কালক্রমে এসে ব্যাকরণের পরিবর্তন ঘটাবেন, পরিমার্জন করবেন, এটাই নিয়ম, ঠিক আছে? তাহলে এগুলো কিন্তু সব করণ হবে, ঠিক আছে? লক্ষণে করণ বাংলা ব্যাকরণে বলতে কোনো বাধা নেই। আচ্ছা, এগুলো লক্ষণাত্মক করণ। এবার উপাদান বাচক করণ।
উপাদান মানে যে উপাদানের দ্বারা, যে উপাদান দিয়ে কোনো কিছু তৈরি হয়। যেমন ইট দিয়ে বাড়ি তৈরি হয়, ইট দিয়ে। আটা দিয়ে রুটি হয়, ঠিক আছে। প্রয়োগ, আমরা বলতেই পারি আটা থেকে রুটি হয়, তখন অপাদান হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা করণ আছে সহিত অর্থে বা সহকার অর্থে, সহকার অর্থে করণ। যার সহকারে বা যার সহযোগে ক্রিয়া সম্পাদিত হয়। যেমন মাছ দিয়ে ভাত খেলাম, মাছ দিয়ে ভাত খেলাম। দেখো আমরা অ্যাকচুয়ালি ভাতকেও খাচ্ছি, মাছকেও খাচ্ছি। সেই দিক থেকে মনে হতে পারে যে মাছ কর্ম, ভাতকে খাচ্ছি, মাছকে কিছু খাচ্ছি না, মাছকেও তো খাচ্ছি। কিন্তু এখানে মাছ যেহেতু অপ্রধান এবং ভাত প্রধান, তাই মাছ হতো ভাতের সহকারী, সহকারীকরণ, ঠিক আছে। আরো একটা আছে সহকার অর্থে, আরো এক ধরনের উদাহরণ আছে। যেমন তিনি সজল চোখে বললেন, তিনি সজল চোখে বললেন, তারপর কিছু একটা কথা, এই সজল চোখে, এই চোখে কি কারক হবে? এটাও কিন্তু করণ হয়, সজল চোখ সহকারে, ঠিক আছে, এগুলো করণ হয়। আরেকটা করণের কথা বলবো, যেটা এটা ওই তৃতীয়া আর করণ নিয়ে একটা গোলমাল রয়েছে। সংস্কৃতে এটা তৃতীয়া হয়, অঙ্গবিকারমূলক করণ। যে যে অঙ্গে বিকৃতি, সেই অঙ্গে, সেই অঙ্গটির করণ কারক হয়। সংস্কৃতে তৃতীয়া বিভক্তি হয়, কিন্তু করণ কারক হয় না। তাহলে ব্যাপারটা এরকম যে লোকটা পায়ে খোঁড়া, সে কানে কালা। এই যে পায়ে কানে, এই অঙ্গগুলোর বিকৃতি বোঝাচ্ছে, এগুলো করণ কারক হবে। 10 নম্বরে আমরা দেখব করণের বিপসা। করণের বিপসা, বিপসা মানে কি? দ্বিত্ব। একটা পদকে যদি আমরা দুবার ব্যবহার করি পরপর, তখন আমরা বলবো তার বিপসা হয়েছে। যেমন মেঘে মেঘে, মেঘে মেঘে আকাশ কালো হয়েছে। মেঘে মেঘে আকাশ কালো হয়েছে, মেঘে মেঘে। জলে জলে মাঠ ভরেছে, জলে জলে মাঠ ভরেছে, জলে জলে। ফুলে ফুলে বাগান ভরে উঠেছে। ঠিক আছে, ফুলে ফুলে, এগুলো হচ্ছে করণের বিপসা। তাহলে এই ছিল আমাদের করণ কারকের শ্রেণী বিভাগ 10টি। বিপসাটা যদিও কোনো আলাদা ভাগ নয়, তবু আজকাল মাধ্যমিকের সিলেবাস এগুলো আসছে, আছে, পড়ানো হচ্ছে, প্লাস পরীক্ষাতেও পড়ছে, সেজন্য জেনে রাখা ভালো। তো
তো বেসিক্যালি আমাদের আগের দিনের আলোচনা এটুকুই ছিল। তো রেকর্ডিং এর ক্ষেত্রে এটুকুই তোমাদের দরকার মেনলি। এর বাইরে তোমাদের কি কোনো প্রশ্ন আছে? তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো ডাউট থাকে এই আলোচনাটার উপর, তাহলে তোমরা বলতে পারো। কোনো ডাউট আছে বলো। এই যে মেঘে মেঘে আকাশ কালো হচ্ছে বা জলে জলে, এটা বিপসা ছাড়া কি ওই হেতুবাচক করণের মধ্যে পড়বে? না, এগুলো ভেতর দিক থেকে দেখতে গেলে হয়তো অন্য একটা ভাগে পড়বে, কোনো একটা ভাগে, কিন্তু আমার মনে হচ্ছে না এটা হেতুতে পড়বে বলে। মেঘ হেতু, আকাশ কালো হয়েছে, নাকি বলবে উপাদান বলবে? না, কালো হয়েছে তো এটা হেতু বলা যায়, কিন্তু এই মাঠ ভরেছে, বাগান ভরেছে, এগুলো কিন্তু উপাদান বলতে পারো। ঠিক আছে, এগুলোকে উপাদান বলতে পারো। যদি আমি বলতাম জল দিয়ে কলসিটা ভরো, সেক্ষেত্রে কি বলতে? জল দিয়ে কলসিটা ভরো, বা কলসিটা সেক্ষেত্রে জলে ভরা, সেটা উপাদান হয়ে যেত। হ্যাঁ, তখন কিন্তু উপাদান হয়ে যেত। কলসিটা জল দিয়ে পূর্ণ করো, বা জল দ্বারা পূর্ণ করো। তাহলে নিমিত্ত কারকটা একটু আলোচনা করে দিই। করণ আর নিমিত্তে খুব কাছাকাছি সম্পর্ক আছে একটা, নিমিত্তটা আলোচনা করে দিই। ঠিক, নিমিত্ত আর করণের মধ্যে কিন্তু অনেক সময় কনফিউশন হয়ে যায়, কারণ এই জন্য অনুসর্গটি নিমিত্তেও ব্যবহৃত হয় আর করণেও ব্যবহৃত হয়। প্রথমে আমি নিমিত্ত কারকের ব্যাপারটা বলে দিই, নিমিত্ত কারকটা কোত্থেকে এলো। সংস্কৃত ব্যাকরণে সম্প্রদান বলে একটি কারক ছিল, যার বিভক্তি হতো চতুর্থী বিভক্তি। সম্প্রদানের দুটি মূল শাখা, একটি হচ্ছে দানের পাত্র, যাকে দান করা হবে কিছু। দান করা বলতে কোনো কিছু পাওয়ার আশা না রেখে সত্য ত্যাগ করে দান, অর্থাৎ আমি তার কাছ থেকে কিছু নেবও না, বিনিময়ে আবার যা দিচ্ছি তা ফেরতও নেব না। এরকম ভাবে যদি কাউকে কিছু দেওয়া হয়, সেই ব্যক্তি যাকে দান করা হচ্ছে, সেই ব্যক্তি হবে সম্প্রদান। যেমন যোগ্য বরে কন্যা দান করো, এই যে বরে, বরকে দান করো, কন্যা দান, বরে সম্প্রদান করো। ভিখারিকে ভিক্ষা দাও, ভিখারিকে সম্প্রদান করো, দানের পাত্র। ঠিক আছে, আর কারো জন্য যদি তুমি কিছু করো, তোমার জন্য চকলেট নিয়ে যাব, অর্থাৎ ফলভোগী, ফলভোগী যে, যার জন্য তুমি কিছু করছো, সে হতো সম্প্রদান। এই দুটোকে সম্প্রদান বলা হচ্ছে। অথবা আরেকটা দিক আছে, যে যার জন্য, যে কারণ, যে উদ্দেশ্যে তুমি কিছু করছো, সেটা যদি একটা বিশেষ হয়, ঠিক আছে, সেটাও হবে সম্প্রদান। দানের পাত্র ব্যাকরণের দিক থেকে দেখতে গেলে এটাকে গৌণ কর্ম ছাড়া আর কিছুই বলা যায় না, গৌণ কর্ম। কিন্তু তোমার জন্য চকলেট কিনেছি, তোমার জন্য চকলেট কিনেছি, চকলেটটা কর্ম, তাহলে তোমার জন্য ওটা কি? দানের পাত্রকে আমি গৌণ কর্ম বলে দিলাম, ঠিক আছে, একদম পারফেক্ট, যে দানের পাত্র কখনোই অন্য কোনো কারক হতে পারে না, কারণ সত্য ত্যাগ করে দান করো আর সত্য ত্যাগ না করে দান করো, দেওয়া কাজটার কোনো পরিবর্তন ঘটছে না, দেওয়া কাজটার সাথে সেই ব্যক্তির সম্পর্কটা বদলে যাচ্ছে না, তাই না?
অবশ্যই কাজটা বদলে যাচ্ছে একটুখানি, কারণ একটা দেওয়াতে ফেরতের ব্যাপার আছে, একটাতে ফেরতের ব্যাপার নেই। কাজটা তাৎপর্য বদলাতে পারে, কিন্তু ক্রিয়াটির সাথে ওই ব্যক্তির যে রিলেশন, সম্পর্ক, দাতা গ্রহীতার যে সম্পর্ক, সেটা তো বদলাচ্ছে না। আর ফেরত দেওয়াটা তো পরের কথা। দেওয়ার সময় যে ক্রিয়াটা হবে, সেই ক্রিয়াটা তুমি ফেরত নিলেও হবে, না নিলেও হবে। আমি তো কলমটা দিলাম, উপহার দিলাম না ইউজ করতে দিলাম, এটা তো বোঝার উপায় নেই, তাই না? আর যদি বোঝার উপায় থাকেও, তাতে কি যায় আসে? তুমি যখন আমাকে ফেরত দেবে বা ফেরত না দেবে, তাতে কি ওই প্রথম যে দেওয়া হয়েছিল তার তাৎপর্যটা বদলে গেল? তার ক্রিয়ার সম্পাদনের পদ্ধতিটা কি বদলে গেল? বদলালো না, একই একই রইল। সেই দেওয়াটা একইভাবে হয়েছিল, একই কাজ। মানে এটা ব্যাপারটা অনেকটা এরকম যে তুমি খেয়ে পর হজম করবে না বমি করবে। তুমি ভাত খেয়ে ভাতটাকে যদি হজম করে দাও তাহলে এক কারক, আর যদি বমি করে দাও অন্য কারক। ব্যাপারটা ওইরকম হয়ে যাচ্ছে, তাই না? খেয়ে হজম করলে কর্মকারক, আর বমি করলে সামথিং এলস, বমন কারক, তাই না? তাই দেওয়ার পর নেওয়া হলো কি হলো না, এটা এটা কোনো যুক্তি নেই আর কি এ ব্যাপারে। যাই হোক, সম্প্রদান কারক তৎকালীন সমাজে, তৎকালীন আর্থ সামাজিক প্রেক্ষাপটে সম্প্রদান কারকের গুরুত্ব ছিল, যেটা অস্বীকার করার উপায় নেই। ঠিক আছে? কারণ তৎকালীন দিনে যারা সমাজকে পরিচালনা করতেন, ব্রাহ্মণরা, তারা ছিলেন মূলত মূলত ভিক্ষাজীবী। ভিক্ষাজীবী এই জন্য, ভিক্ষাজীবী বলতে বড় লোকরা দান করতেন, রাজারা, বণিকরা দান করতেন, বড় লোকেরা, ব্রাহ্মণরা দান গ্রহণ করতেন। ব্রাহ্মণদের যে পেশা শিক্ষাদান, তাতে বিনিময়ে তারা কি পান? দক্ষিণা পান। দক্ষিণাও তো এক ধরনের দান, তাই না? পুরোহিত যে দক্ষিণা পান, সেটা কি? সেটা তো দান। তাহলে দান ক্রিয়াকে, সত্য ত্যাগ করে দানকে, সত্য ত্যাগ করে দান করলে ব্রাহ্মণদের যে দান, সেই দানটাকে বোঝায়। ব্রাহ্মণদেরকে সবাই যে দান করতো, সেই দানটাকে সত্য ত্যাগ করে দান করাও, সবসময় সত্য ত্যাগ করে দান করতে হতো, তাই না? তাহলে ব্যাপারটা, যারা ব্যাকরণ লিখেছেন তাদের সঙ্গে দানের একটা ঘনিষ্ঠ যোগ ছিল, তাদের জীবন জীবিকার সম্পর্ক ছিল দানের সঙ্গে। ব্রাহ্মণরাই তো ব্যাকরণ লিখেছেন, ফলে তারা দানকে মহান কাজ রূপে দেখিয়েছেন। সংস্কৃত ব্যাকরণে দা ধাতু, দা ধাতুকে, দান ক্রিয়াকে বলা হয়েছে, দান যাকে করা হয় তার কোনো লাভ হয় না, যিনি করেন লাভ তার হয়। দাতা নিজের জন্য দান করেন, গ্রহীতার জন্য নয়। গ্রহীতার প্রয়োজন সিদ্ধ হয়, ঠিক আছে, কিন্তু যিনি দান করেন তার প্রয়োজন বেশি সিদ্ধ হয়, কারণ তিনি পুণ্য অর্জন করেন। এটি যেমন ব্যাখ্যা, সম্প্রদান ব্যাপারটি ওই টাইপের আর কি। যাই হোক, তাহলে দানের পাত্রের একটা সমাধান পাওয়া গেল, কিন্তু ফল ভোগের কি হবে? তোমার জন্য কলম কিনেছি, এখনো দিয়ে তো দিইনি তোমাকে, তোমার জন্য কিনেছি, এই তোমার সঙ্গে নিশ্চয়ই কেনার একটা নিকট সম্পর্ক আছে, সরাসরি সম্পর্ক আছে। তোমার জন্য কিনেছি, তোমার সঙ্গে তো কেনার সম্পর্ক একটা আছেই। এই সম্পর্কটি কিন্তু সমাধান হলো না, এটিকে গৌণকর্ম বলা যাচ্ছে না। এইটিকে, এই অংশটিকে আধুনিক ব্যাকরণবিদরা, আমাদের পশ্চিমবঙ্গের প্রখ্যাত ভাষাতাত্ত্বিক পবিত্র সরকার, এটিকে নাম দিলেন নিমিত্ত কারক, এবং এটি একেবারেই লজিক্যাল এবং বিজ্ঞানসম্মত, ব্যাকরণ ভাষা বিজ্ঞান সম্মত, এর মধ্যে কোনো ত্রুটি নেই।
এই নিমিত্তকারক নামকরণটি বর্তমানে সবাই স্বীকারও করে নিয়েছে, এবং যারা এই তাৎপর্যটি বোঝে না তারা এটা নিয়ে নানা রকম গোলমাল করে। যেমন ভিখারিকে ভিক্ষা দাও, এই ভিখারিকে অনেকেই নিমিত্তকারক বলে। না, ভিখারিকে ভিক্ষা দাও নিমিত্তকারক, ভিখারি কর্মকারক। কিন্তু মহারাজ শিকারে গেছেন, শিকারে নিমিত্ত, শিকারের জন্য গেছেন, অভিপ্রায় নিমিত্ত হবে। আর ফলভোগীতে নিমিত্ত হবে। ফলভোগী মানে আমার ক্রিয়ার ফলকে ভোগ করবে। দেশের জন্য প্রাণ দেব, দেশের জন্য আমি যদি প্রাণ দান করি, সেই প্রাণ দানের ফলকে পাবে, দেশ পাবে, দেশের তাতে কিছু একটা উপকার হবে, তবেই তো প্রাণটা দেবো আমি। আচ্ছা, তোমার জন্য মিষ্টি এনেছি, তোমার জন্য মিষ্টি খাবে তুমি, তাহলে তুমি ফলভোগী মিষ্টি আনার, তোমার জন্যটা হয় নিমিত্তকারক। তাহলে অভিপ্রায় নিমিত্ত হয় যে উদ্দেশ্যে কোনো কেউ যাচ্ছে, যেমন ধরো চিকিৎসার জন্য এসেছি, চিকিৎসা নিমিত্তকারক। পড়াশুনোর জন্য হস্টেলে থাকি, পড়াশুনো নিমিত্তকারক, পড়াশুনোর নিমিত্ত থাকি। এখন মুশকিল হচ্ছে এই জন্য অনুসর্গ নিয়ে। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। ভুল চিকিৎসার জন্য মারা গেছে, আর চিকিৎসার জন্য কলকাতা যাব। দুটো চিকিৎসার জন্য আছে, দুটো কিন্তু এক কারক নয়। তোমরা স্পষ্টই বুঝতে পারছো যে এটা, এই চিকিৎসাটা আগে আর এই চিকিৎসাটা যাওয়ার পরে। মারা গেছে চিকিৎসার পর, চিকিৎসাটা আগে হয়েছে, তাই এটা হচ্ছে করণ, কারণ এটা হেতু হচ্ছে, মারা যাওয়ার হেতু। আর এই চিকিৎসাটা হচ্ছে মারা যাওয়ার, কলকাতা যাওয়ার উদ্দেশ্য বা অভিপ্রায়। বোঝা গেল? একটা উদ্দেশ্য বা অভিপ্রায়, আর একটা হচ্ছে কারণ। কিন্তু উভয় ক্ষেত্রে জন্য অনুসর্গটা রয়েছে। এই জন্য অনুসর্গের জন্য কনফিউশনটা হয়। মনে রাখবে, জন্য আর কারণ, কারণে এই অনুসর্গগুলো নিমিত্তেও ব্যবহৃত হতে পারে, করণেও ব্যবহৃত হতে পারে। তোমাকে অর্থ থেকে বুঝতে হবে, বাক্যের অর্থ থেকে, যে এটি কোন কারক, জন্যটা করণ কারক না নিমিত্ত কারক। তোমার জন্য আমার জামাটা ছিঁড়ে গেল, এই তুমি এখানে কারণ, হেতু, করণ কারক। আর তোমার জন্য জামাটা কিনেছি, এটা কিন্তু নিমিত্ত। ঠিক আছে? তোমার জন্য জামা কিনেছি আর তোমার জন্য জামাটা ছিঁড়ে গেল, পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো, আরো একটা কথা বলে দিই। নিমিত্ত সবসময় ক্রিয়ার পরে, আর করণ সবসময় ক্রিয়ার আগে। মানে হেতু, করণ বলতে হেতু, অন্য করণ নয়। হেতুবোধক করণের সাথে নিমিত্তের গোলমালটা লাগে। তো হেতুবোধক করণ সবসময় ক্রিয়ার আগে হবে, কারণ আগে তো কারণটা হবে, তবে তো কার্য সম্পাদিত হবে। কারণ ছাড়া তো কার্য হয় না। আর তেমনি অভিপ্রায় কখনোই ক্রিয়ার আগে হয় না। যে অভিপ্রায়ে আমি ক্রিয়াটা সম্পাদন করছি, সে অভিপ্রায় তো ক্রিয়ার আগে কখনোই হবে না। চিকিৎসার জন্য কলকাতা যাবো, চিকিৎসার আগে হবে? কখনোই। যাওয়ার আগে তো চিকিৎসা সম্ভব নয়। তোমার জন্য জামা কিনবো, তো জামাটা কেনার আগে তুমি নিশ্চয়ই পেয়ে যাবে না, তো আগে কিনবো তবে তুমি পাবে, কেনার পর তুমি আছো। তাহলে নিমিত্ত সবসময় ক্রিয়ার পরে থাকে, আর হেতুবোধক করণ সবসময় ক্রিয়ার আগে থাকে। ঠিক আছে? আর করণ সম্পর্কে আরেকটা জিনিস বলে দিই, ওই যন্ত্রাত্মক করণ সম্পর্কে, যে যন্ত্রাত্মক করণ সবসময় কর্তার নিয়ন্ত্রণে থাকে।
কর্তা যদি তাকে কন্ট্রোল করতে না পারে, কর্তার কন্ট্রোলের বাইরে থাকে, তাহলে সেটাকে করণ বলা যাবে না। ঠিক আছে? যন্ত্রাত্মক করণ সর্বদা কর্তার নিয়ন্ত্রণে থাকে। আর নিমিত্ত আর করণের যে কনফিউশন, সেটা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। নিমিত্ত দুই প্রকার, অভিপ্রায় নিমিত্ত আর ফলভোগী নিমিত্ত।